সেরা ভিরে এক্সটেরিয়র রেন্ডার সেটিং। প্রফেশনালদের মতো এক্সটেরিয়র রেন্ডার হিডেন ভিরের সিক্রেট জানতে চান? চলুন শুরু করি। এমন বোরিং 3D মডেলকে একদম রিয়েলিস্টিক লুক দেবেন কিভাবে, চলুন সরাসরি স্ক্রিনে গিয়ে দেখি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, 3ds Max এর জন্য ভিরে 6 এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম এবং আমরা একটি এক্সটেরিয়র সিনের জন্য সেরা রেন্ডারের সেটিংস গুলো কি তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে রেন্ডার সেটআপ উইন্ডোতে কিছু সাধারণ পরিবর্তনের মাধ্যমে একটি রিয়েলিস্টিক এবং ফার্স্ট রেন্ডারিং অর্জন করা যায়। আমার কাছে এখানে আগে থেকেই একটি সিন আছে এবং এই ভিডিওতে আমি শুধুমাত্র রেন্ডার সেটিংস নিয়ে কথা বলবো, কারণ কিভাবে লাইট, ক্যামেরা, 3D মডেল এবং টেক্সচারিং সেটআপ করতে হয় তা নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি। ভিডিওতে যাওয়ার আগে অনুগ্রহ করে একটি থামস আপ দিন এবং সাবস্ক্রাইব করুন। এছাড়া নোটিফিকেশন বাটনটি অন করতে ভুলবেন না, যাতে আপনারা আমাদের ফিউচারে কোনো আপলোড সিন না মিস করতে চলেছেন। চিন্তা করবেন না, আমরা খুব কম ভিডিওতেই আপলোড করি, তাই নোটিফিকেশনের বিষয়টি আমাদের খুব একটা বিরক্ত করবে না। চ্যানেলটি দেখার এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমাদের যা কিছু করতে হবে তা হলো ভিরে আমাদের রেন্ডার হিসাবে নির্বাচন করা। এটি করার জন্য রেন্ডার সেটআপ উইন্ডোতে যান এবং টার্গেট হিসাবে প্রোডাকশন রেন্ডারিং মোড বেছে নিন। আপনার রেন্ডার হিসাবে ভিরে নির্বাচন করুন এবং সেভ অ্যাজ ডিফল্ট হিসাবে সেভ করুন এবং তারপর এখানে আমরা আমাদের পছন্দ মতো ইমেজ রেজলিউশন বেছে নেই। এই ভিডিওটির জন্য আমরা 1018x1920 বেছে নিচ্ছি, তা হলো এইচডি রেজলিউশন। পরবর্তী ধাপ হলো ইমেজ স্যাম্পলার সেটিং বা অ্যাডজাস্ট করা। ইমেজ স্যাম্পলার এন্টি এলিয়াজিং এবং ইমেজ ফিল্টারিং এর জন্য দায়ী, যা রেন্ডারিং এর গুণমান এবং গতিকে প্রভাবিত করে। ভিরে দুই ধরনের ইমেজ স্যাম্পলার অফার করে, প্রগ্রেসিভ এবং বাকেট। এই টিউটোরিয়ালের জন্য আমরা বাকেট ইমেজ স্যাম্পলার ব্যবহার করব, যা ইমেজটিকে ছোট ছোট অংশে ভাগ করে এবং সেগুলোকে একে একে রেন্ডার করে। এখানে প্রগ্রেসিভ রেন্ডার পুরো ইমেজটিকে কয়েকটি পাসে রেন্ডার করে এবং সময়ের সাথে সাথে এটিকে নিখুঁত করে, যেখানে বাকেট রেন্ডারিং ফাইনাল রেন্ডারের জন্য দ্রুত এবং মেমোরির দিক থেকে বেশি সাশ্রয়ী, বিশেষ করে যখন ডিস্ট্রিবিউটেড রেন্ডারিং বা রেন্ডার এলিমেন্ট গুলো ব্যবহার করা হয়। প্রগ্রেসিভ রেন্ডার প্রিভিউ এবং লুক ডেভেলপমেন্টের জন্য উপকারী, কারণ এটি আপনাকে একটি ইমেজ দেখতে এবং প্রয়োজন অনুযায়ী সেটিংস অ্যাডজাস্ট করতে সাহায্য করে। প্রগ্রেসিভ রেন্ডারিং এর সাথে ভালো কাজ করা এবং ইমেজের নয়েজ লেভেলে কমাতে পারে। তবে রেন্ডারিং মেথড বেছে নেওয়ার বিষয়টি আপনার সিনের জটিলতা, রেন্ডার সেটিংস এবং আপনার কম্পিউটার হার্ডওয়্যারের কনফিগারেশন এবং ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করতে পারে। আপনি চাইলে উভয় পদ্ধতি নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন এবং ফলাফল পারফরমেন্স তুলনা করতে পারেন। আর এই টিউটোরিয়ালের জন্য আমি বাকেট ইমেজ স্যাম্পলার বেছে নিচ্ছি। বাকেট ইমেজ স্যাম্পলারের দুটি প্রধান প্যারামিটার রয়েছে, যা রেন্ডারিং এর কোয়ালিটি এবং স্পিড নিয়ন্ত্রণ করে: ম্যাক্সিমাম সাব ডিভাইস এবং নয়েজ থ্রেশহোল্ড ম্যাক্সিমাম সাব ডিভাইস। প্যারামিটার পিক্সেল প্রতি স্যাম্পলারের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে, যা ভিরে নয়েজ কমাতে ব্যবহার করে। এই ভ্যালু যত বেশি হবে কোয়ালিটি তত ভালো হবে, কিন্তু রেন্ডারের হতে সময় তত বেশি লাগবে। নয়েজ থ্রেশহোল্ড প্যারামিটারটি ইমেজ নয়েজের গ্রহণযোগ্য পরিমাপ নির্ধারণ করে। ভ্যালু যত কম হবে নয়েজ তত কম হবে, কিন্তু রেন্ডার টাইম দীর্ঘ হবে। এখানে আপনি বিভিন্ন ম্যাক্স সাব ডিভিসার দুটি ভিন্ন ইমেজ দেখতে পাচ্ছেন এবং জুম ইন করলে কোয়ালিটির পার্থক্যগুলি বুঝতে পারেন। যে ইমেজে আমি ম্যাক্সিমাম সাবডিভ 100 ব্যবহার করছি, তা জুম ইন করলে ম্যাক্স সাবডিভ 6 ব্যবহার করা ইমেজের তুলনায় অনেক বেশি ভালো দেখায়। আবার এখানে দুটি ভিন্ন ইমেজ আছে, যার একটি নয়েজ থ্রেশহোল্ড 0.1 এবং অন্যটির 0.001। যেমনটি আমরা আগে বলেছি, নয়েজ থ্রেশহোল্ড যত বেশি হবে রেন্ডার তত দ্রুত হবে, কিন্তু কোয়ালিটি তত ভালো হবে না।
আর নয়েজ থ্রেশহোল্ড যাতে কম হয়, ইমেজের কোয়ালিটি ও নয়েজ লেভেল তত ভালো হবে। এটি রেন্ডার হতে অনেক বেশি সময় লাগবে। স্পষ্টতই আপনি দেখতে পাচ্ছেন যে পরের ইমেজটিতে প্রায় কোনো নয়েজ নেই, কিন্তু এই ইমেজটি রেন্ডার হতে অনেক দীর্ঘ সময় নিয়েছে। তাই আপনার প্রসেসের ক্ষমতার উপর ভিত্তি করে একটি ব্যালেন্স খুঁজে বের করা হলো এবং এটি ভালো রেন্ডারের মূল চাবিকাঠি। এই টিউটোরিয়ালের জন্য আমরা ম্যাক্স সাবডিভিশন ভ্যালু 48 এবং নয়েজ থ্রেশহোল্ড ভ্যালু 0.005 ব্যবহার করব। এই ভ্যালুগুলো কোয়ালিটি এবং স্পিডের উপর একটি ভালো অপশন বা ব্যালেন্স। আপনার সিনের জন্য সেরা ব্যালেন্সটি খুঁজে পেতে বেশিরভাগ সিনের ক্ষেত্রে আপনি ভিন্ন ভ্যালু দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এর পরের ধাপ হলো জিআই সেটিংস অ্যাডজাস্ট করা। জিআই এর সম্পূর্ণ হলো গ্লোবাল ইলুমিনেশন, যা সিনের আলো কিভাবে চারপাশে প্রতিফলিত হয় তার অনুকরণ করে এবং রিয়েলিস্টিক লাইটিং ইম্প্যাক্ট তৈরি করে। ধীরে বেশ কয়েকটি জিআই ইঞ্জিন অফার করে, যা প্রাইমারি বা সেকেন্ডারি বাউন্স হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই টিউটোরিয়ালের জন্য আমরা আমাদের প্রাইমারি ইঞ্জিন হিসাবে ব্রুট ফোর্স এবং সেকেন্ডারি ইঞ্জিন হিসাবে লাইট ক্যাশ ব্যবহার করব। ব্রুট ফোর্স ইঞ্জিনটি প্রতি পিক্সেল থেকে সব দিকে রেস ট্রেস করে জিআই ক্যালকুলেট করে। যতক্ষণ না সেগুলো কোনো লাইট সোর্সে আঘাত করে বা সিন থেকে বেরিয়ে যায়, এটি অত্যন্ত নিখুঁত ফলাফল তৈরি করে, কিন্তু এটি ধীর গতির এবং নয়েজি হতে পারে। লাইট ক্যাশ ইঞ্জিন প্রতিটি লাইট সোর্স থেকে রশি ট্রেস করে এবং সেগুলোকে এমন একটি ক্যাশ সংরক্ষণ করে জিআই ক্যালকুলেট করে, যা বিভিন্ন পিক্সেলের জন্য পুনরায় ব্যবহার করা যেতে পারে। এটি খুব দ্রুত ফলাফল প্রদান করে, কিন্তু এটি তুলনামূলক কম নিখুঁত হতে পারে এবং আর্টিফ্যাক্টস বা ত্রুটি তৈরি করতে পারে। তাই প্রাইমারি এবং সেকেন্ডারি রেন্ডার ইঞ্জিনে এ দুটি সমন্বয় করলে একটি নিখুঁত রেন্ডার পাবো। সুতরাং লাইট ক্যাশ ইঞ্জিনের দুটি প্রধান প্যারামিটার আছে, যা রেন্ডারিং এর কোয়ালিটি এবং স্পিড নিয়ন্ত্রণ করে: সাবডিপস এবং স্যাম্পল সিজেল সাবডিপস। প্যারামিটারটি প্রতিটি লাইট সোর্সের থেকে ট্রেস করা রশ্মির সংখ্যা নির্ধারণ করে। ভ্যালু যত বেশি হবে কোয়ালিটি তত ভালো হবে, কিন্তু রেন্ডার টাইম দীর্ঘ হবে। স্যাম্পল সাইজ প্যারামিটারটি ওয়ার্ল্ড ইউনিটে প্রতিটি রশ্মির আকার নির্ধারণ করে। এই ভ্যালু যত কম হবে কোয়ালিটি তত ভালো হবে, কিন্তু রেন্ডার হতে তত বেশি সময় লাগবে। এই টিউটোরিয়ালের জন্য আমরা সাবডিপস ভ্যালু হিসাবে 1000 এবং স্যাম্পল সাইজ ভ্যালু 0.02 ব্যবহার করব। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ডিফল্ট স্যাম্পলার সাইজ ভ্যালু হচ্ছে 0.01, আমরা 0.02 ব্যবহার করব। এই ভ্যালুগুলো বেশিরভাগ সিনের ক্ষেত্রে কোয়ালিটি এবং স্পিডের মধ্যে একটি ভালো ব্যালেন্স। আপনার সিনের জন্য সেরা ব্যালেন্সটি খুঁজে পেতে আপনি বিভিন্ন ভ্যালু নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এখন চলুন ইমেজ সিকোয়েন্সে যাওয়া যায়। ট্রায়াঙ্গুলেশন হলো 3ds Max এর ভিড়ের সিস্টেম রোল আউটে থাকা সিকোয়েন্স টাইপ প্যারামিটার একটি অপশন। এটি কোনো ক্রমে এরিয়া বা বাকেট গুলো রেন্ডার হবে তা নির্ধারণ করে। একটি বাকেট হলো বর্তমান রেন্ডার হওয়া ফ্রেমের একটি আয়তাকার অংশ, যা অন্যান্য বাকেট গুলো থেকে স্বাধীনভাবে রেন্ডার হয়। ট্রায়াঙ্গুলেশন হলো ডিফল্ট এবং সাধারণ সেরা পছন্দ, বিশেষ করে যদি আপনি প্রচুর ডায়নামিক জিওমেট্রি এবং ডিসপ্লেসমেন্ট ম্যাপ অ্যাডজাস্ট ও ভিড়ের প্রক্সি বা ভিড়ে অ্যাডজাস্ট ব্যবহার করেন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, অপশনটি ইমেজের মধ্যে দিয়ে একটি সামঞ্জস্য উপায়ে কাজ করে। এটি বর্তমানে রেন্ডার সেটিং এর জন্য সবচেয়ে বেশি কার্যকরী সিকোয়েন্স ব্যবহার করে এবং ক্যালকুলেট করার সাথে সাথে প্রদর্শন করে, এবং পরবর্তী বাকেটগুলো রেন্ডার করার জন্য পূর্ববর্তী বাকেটগুলোর জন্য জেনারেট হওয়া জিওমেট্রি ব্যবহার করে। ট্রায়াঙ্গুলেশন হ্যাঙ্গিং বাকেটগুলো সমস্যাও কমাতে পারে, অর্থাৎ ইমেজের সেই ছোট অংশগুলো যেখানে রেন্ডার হতে অনেক বেশি সময় নেয় বা একবারেই রেন্ডার শেষ করে না। এর কারণ হলো ট্রায়াঙ্গুলেশন বাকেটগুলো একে অপরের কাছাকাছি রাখে এবং ইমেজের এমন অংশগুলোকে রেন্ডার করা বাড়িয়ে চলে যেগুলো একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত। আপনার সিনের জটিলতা এবং রেন্ডার সেটিংস এর উপর নির্ভর করে আপনি সিকোয়েন্সের টাইপ প্যারামিটারটিকে অন্যান্য অপশনে পরিবর্তন করতে পারেন, যেমন টপ টু বটম, লেফট টু রাইট, চেকার, স্পাইরাল, হিলবার্ট কার্ভ। তবে বেশিরভাগ ক্ষেত্রে ট্রায়াঙ্গুলেশন সাধারণত সবচেয়ে অপটিমাল পছন্দ। এখন চলুন রেন্ডার এলিমেন্ট নিয়ে কথা বলা যাক। রেন্ডার
এলিমেন্ট গুলো হলো রেন্ডার গুলোকে তাদের বিভিন্ন কম্পোনেন্ট বা অংশে বিভক্ত করে একটি উপায়, যেমন ডিফিউজের কালার, রিফ্র্যাকশন, শ্যাডো, ম্যাটস ইত্যাদি। বিশেষ করে যখন একটি কম্পোনেন্ট এলিমেন্ট গুলো থেকে ফাইনাল ইমেজটিকে পুনরায় একত্রিত করা হয়, তখন এটি ফটোশপের মতো কম্পোজিশন বা ইমেজ এডিটিং অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করার সময় ফাইনাল ইমেজের উপর সূক্ষ্ম নিয়ন্ত্রণ প্রদান করে। রেন্ডার এলিমেন্টের বেছে নেওয়ার বিষয়টি আপনার সিনের জটিলতা, রেন্ডার সেটিংস এবং কম্পোজিশনের প্রয়োজনীয়তার উপর নির্ধারণ করে। পোস্ট প্রোডাকশনের জন্য দরকারি কিছু সাধারণ রেন্ডার এলিমেন্ট হলো আলফা, ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্টস এবং আকাশকে ফোরগ্রাউন্ড থেকে আলাদা করে। লাইটিং, সিনের ভিড়ে লাইট এবং জিআই উভয় থেকে আসা সমস্ত ডিরেক্ট ডিফিউজ ইলুমিনেশন ধারণ করে। ভিড়ে ডিনয়েজার, আপনার কাছে রেন্ডারিং এর জন্য কম সময় থাকলে আপনি খুব দ্রুত রেন্ডার করার জন্য উচ্চ নয়েজ থ্রেশহোল্ড ব্যবহার করতে পারেন এবং ইমেজটিকে ডিনয়েজ করে ভালো ফলাফল পেতে ভিড়ে ডিনয়েজার রেন্ডার এলিমেন্ট ব্যবহার করতে পারেন। গ্লোবাল ইলুমিনেশন সিনের সমস্ত ইনডিরেক্ট ডিফিউজ ইলুমিনেশন ধারণ করে। রিফ্র্যাকশন, এটি সিনের সমস্ত রিফ্র্যাকশন ধারণ করে। স্প্যাকুলার, এটি সিনের সমস্ত ডিরেক্ট লাইট রিফ্র্যাকশন ধারণ করে। ম্যাটেরিয়াল আইডি বা অবজেক্ট আইডি, এটি সিনের প্রতি ম্যাটেরিয়াল বা অবজেক্টকে এই আইডি নম্বরের উপর ভিত্তি করে একটি সলিড কালার অ্যাসাইন করে। জেড ডেপথ, এটি ক্যামেরা থেকে সিনের প্রতিটি বিন্দুর দূরত্বকে গ্রেস্কেল ভ্যালু হিসাবে সংরক্ষণ করে। ফটোশপে ডেপথ অফ ফিল্ড তৈরি করতে আপনি এটি ব্যবহার করতে পারেন। ভ্যালোসিটি মুভি অবজেক্টের গতিকে আরজিবি কালার হিসাবে সংরক্ষণ করতে পারে এবং এগুলো হলো কিছু রেন্ডার এলিমেন্ট যা আপনি পোস্ট প্রোডাকশন করার জন্য ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা যে রেন্ডার সেটিংগুলো ব্যবহার করতে পারেন, যদি ভালো ফল পান তবে অনুগ্রহ করে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কোনো অসুবিধা বা বাধার সম্মুখীন হন, সেটিকেও কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।